নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেকটা ভৌতিক ঘটনা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বলতে। আজকে যে ঘটনাটা বলছি সেটা হলো একটা কাপল দীঘাতে যায় ঘুরতে এবং সেখানে যে হোটেলে ওঠে তারা সেই হোটেল থেকে পজেসড হয় এবং তাদের ব্যক্তিগত লাইফও অনেক ক্ষতিগ্রস্ত হয়। চলো কথা না বাড়িয়ে আমরা ঘটনাটা শুনে নিই। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও সুন্দর সুন্দর ঘটনা তোমাদের শোনাতে পারি আর তোমাদের মধ্যে যাতে ঘটনাগুলো পৌঁছে যায়। চলো শুরু করি ঘটনাটা। আমার এক বন্ধুর দাদা সৌরভ দা আর তার ওয়াইফ মিলিদি তারা ঠিক করে যে দীঘাতে ঘুরতে যাবে এবং তাদের সাথে যোগদান করে সৌরভদারই একটা বন্ধু আর তার ওয়াইফ। তো তারা রীতিমতো একদম ডেট প্ল্যান সব ঠিকঠাক করে নেয়। এবার যথাসময়ে ট্রেনে করে তারা দীঘাতেও পৌঁছায়। তো হোটেল ওরা আগে থেকেই বুকিং করে রাখে, যার জন্য কোনো অসুবিধা হয় নাই। আর হোটেলটা যেখানে বুকিং করে সেটা একদম দীঘার সমুদ্রের ধারে। লোকেশনটা খুব সুন্দর, যেটা আমি শুনেছি আর কি। এবার তারা তো হোটেলে চেক ইন করে, তো হোটেলের যে কেয়ারটেকার আছে তাদেরকে তাদের রুমে নিয়ে যায়। অ্যাকচুয়ালি তারা দুটো আলাদা রুম বলেছিল। তো সৌরভদা আর মিলিদির রুম নাম্বার পড়েছিল 22 নম্বর, আর আরেকজন যে কপল গিয়েছিল তাদের রুমটা ছিল 24 নম্বর। এবার যাই হোক, রুমটা খুলে দেখায়, রুমটা তো ভেতরটা খুব সুন্দর। তো ব্যালকনির থেকে ডাইরেক্ট একদম সমুদ্রের আর কি ভিউটা ভালো করে দেখা যায়। তো সমুদ্রের ভিউ দেখে তো তারা একদম মনমুগ্ধ, না আমরা হোটেলটা বুকিং করেছি, খুব ভালোই বুকিং করেছি। এরপর তারা লাগেজপত্র সব কিছু রেখে ঘুরতে বেরিয়ে পড়লো দীঘার সমুদ্র সৈকতে। যাই হোক, তারা মোটামুটি ঘুরে টুরে মোটামুটি বিকাল 5টার দিকে আবার হোটেলে ফিরে এলো। এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো সৌরভ দ্বারা দীঘাতে 3 রাত্রি থাকার প্ল্যান করেছে, মানে সেই হোটেলে তারা 3 রাত্রি থাকবে। আর যে মিলের ব্যবস্থা ছিল, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেটা হচ্ছে তারা বাইরের থেকেই খাওয়ার প্ল্যান করেছে। আর হোটেল থেকে শুধু হচ্ছে ওরা ব্রেকফাস্টটা আর কি খালি করবে। এখন আবার গল্পে ফিরে আসি। তো মিলিদিরা যখন নাকি হোটেলে আবার ঢুকলো, মানে মিলিদিদের রুমের মধ্যে যখন ঢুকলো 22 নম্বর রুমে, তখন একটা জিনিস না লক্ষ্য করলো। যখন রুমের থেকে বেরিয়েছিল তখন যে টেবিল ছিল রুমের ভেতর, সেই টেবিলের উপর না 4টা ম্যাগাজিন রাখা ছিল। এবার যখন নাকি বাইরে থেকে ঘুরে এসে আবার ঢুকলো রুমের ভেতর, তখন দেখলো যে ম্যাগাজিনগুলো না নিচে পড়ে আছে। তো মিলিদি না অতটা জিনিসটা গুরুত্ব দিল না, ভাবলো হয়তো বেরোনোর সময় কোনোভাবে ধাক্কা লেগে হয়তো পড়ে যেতে পারে। যাই হোক, আর কিছু সৌরভদাকে ওই ব্যাপারে কিছু বললো না। এরপর সৌরভদার বন্ধু দুজন মিলে বাইরে বেরোয় রাতের খাবারটা নিয়ে আসার জন্য। আর তার সাথে নিয়ে আসে ড্রিঙ্কস। তো তারা একা আছে আর কি, তো ড্রিঙ্কস পান করবে, তার জন্যই নিয়ে আসে। তো রাত্রি 9টা 9:30 বাজে, তখন হচ্ছে সৌরভদার বন্ধুর ঘরে আর কি ড্রিঙ্কসের আয়োজনটা করা হয়। তো সেখানে সৌরভদা তো একটু আগেই চলে যায়। তো মিলিদি বললো তুমি যাও, আমি আসছি 2 মিনিটে 5 মিনিটের মধ্যে আমি আসছি। তো সৌরভদা বলে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো তাহলে। তো একটা রুম পরেই, যাই হোক কোনো অসুবিধা নেই। তো সৌরভদা তো আগেই চলে যায়। এরপর মিলিদি না রাতের ভিউটা দেখার জন্য বারান্দার মধ্যে যায়, আর এইদিকে না চুল আছড়াতে থাকে। হঠাৎ যে দরজাটা আছে হোটেল, মানে রুমের বাইরে যে দরজাটা, সেই রুমের বাইরে থেকে কেউ দরজার নক করলো। তো মিলিদি বললো হ্যাঁ ঠিক আছে, আসছি বলে তারপর চিরুনিটা রেখে দরজাটা যেই খুললো, দেখে বাইরে কেউ নেই। তো মিলিদি ভাবলো ও তাহলে তো সৌরভ এসে দরজা নক করে যে আসছি বলছে, অমনি হয়তো পাশের রুমে ঢুকে গেছে আর কি। এবার মিলিদি হোটেলের রুম থেকে বেরিয়ে তো সৌরভদাদের আসরে যোগদান করলো। আর সৌরভদাকে বললো যে আমি তো বললামই এখন 2-5 মিনিটের মধ্যে আসছি, বেকার নক করে কী লাভ হলো। তো সৌরভদা বললো কই, আমি তো গিয়ে নক করিনি। মিলিদি বললো না, আমি শুনলাম দরজায় নক হলো। তো সৌরভদা ইয়ার্কি মারে বলছে ও তাহলে ও তো ভূত তাহলে নক করেছে, বলে সবাই হাসাহাসি করছে। তো মিলিদি বললো কে নি, আমি তাহলে হয়তো ভুল শুনেছি হয়তো। যাই হোক, এরপর তারা রাতের খাওয়া দাওয়াও সেই রুমেই সারলো আর কি, মানে পাশের যে 24 নম্বর রুমটা, তো সেই রুমেই সারলো। সেরে টেরে মোটামুটি 11টা 11:30টার দিকে মিলিদি আর সৌরভদা তাদের নিজেদের রুমে, মানে 22 নম্বর রুমে এসে আবার শুয়ে পড়লো। তো বিছানায় শুয়ে পড়েছে, ওদিনকে একটু টায়ার্ড হয়ে গেছে, তাড়াতাড়ি আর কি ঘুমটাও চলে আসছে। তো ঘুমিয়ে পড়েছে। এবার যখন রাত্রি মোটামুটি 3টা হবে, সেই সময় হঠাৎ মিলিদির না ঘুমটা ভেঙে যায়। মানে ঘুমটা ভাঙে কারণ আছে, কারণ হঠাৎ দেওয়ালের মধ্যে না একটা দুম দুম করে একটা আওয়াজ হচ্ছে। এবার মিলিদি ভাবলো কী ভাই, দেওয়ালের মধ্যে আওয়াজ করতে আসছে। এবার যখন মিলিদি আওয়াজটা ফলো করলো, তখন বুঝতে পারলো যে পাশে যে রুমটা আছে, মানে 23 নম্বর যে রুমটা আছে, মানে যেই রুমটা আর কি কমন দেওয়াল শেয়ার করেছে, মানে 22 নম্বর 23 নম্বর আর 24 নম্বর, তো 23 নম্বর রুমটা থেকে এই আওয়াজটা আসছে। তো মিলিদি প্রথমে ঘাবড়ে যায়, তার একটু পরে না আওয়াজটা একদম বন্ধ হয়ে যায়। তখন মিলিদি ভাবে হয়তো রাতে যখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম তখনই হয়তো কোনো হচ্ছে মানে বাইরে থেকে কোনো হয়তো মানে এসেছে, লোক এসেছে, হয়তো 23 নম্বর রুমটাই দিয়েছে তাদেরকে থাকার জন্য। তো
মিলিদি যাই হোক আর কিছু চিন্তা করেনি, তো ঘুমিয়ে পড়েছে সেই সময়। এরপর পরের দিন সকালে ঘুম ভাঙে, তারপর ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে যায়। ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পরেই হোটেলের ওয়েটার আর কি ইয়ে নিয়ে আসে, ব্রেকফাস্টটা নিয়ে আসে তাদের জন্য। তখন মিলিদি তাকে জিজ্ঞেস করে যে কালকে কি রাত্রেবেলা 23 নম্বর রুমটা কাউকে দেওয়া হয়েছিল নাকি। তখন সৌরভদাও পাশে ছিল, তো ওয়েটারটা বলে যে না, সেরকম তো কাউকে দেওয়া হয়নি 23 নম্বর রুমটা। তো মিলিদি বলে না, মানে অ্যাকচুয়ালি রাতে আমি একটু আওয়াজ পেয়েছিলাম তো ধূপ ধূপ করে। তো সৌরভ বলে ধর কী বলছো উল্টো কথা, আমি তো শুনিনি কিছু। তো মিলিদি বলে না, তুমি শুনবে কী করে, তুমি তো ঘুমোচ্ছিলে, তোমার ঘুম ভাঙেনি, আমার ঘুম ভেঙে গেছে তাই আমি এরকম আওয়াজ শুনেছি। তো ওয়েটারটা না চুপচাপ শুনলো, যাই হোক কিছু বলেনি। তারপর ওয়েটারটা চলে গেল। চলে যাওয়ার পর সৌরভদা মিলিদিকে বললো, তুমি এইসব ওয়েটারকে হঠাৎ সকালবেলা করে এগুলো বলছো? তো মিলিদি বললো, না আমি সত্যি রাতে যখন আমার ঘুম ভেঙে গেছে তখন আমি এরকম আওয়াজ পেয়েছি দেওয়ালে কোনো ধাক্কা মারার। তো সৌরভদা বললো, ধুর এটা হয়তো ভুল শুনেছো, কারণ আমাদের উপরের ফ্লোরেও তো লোক আছে, তারা হয়তো রাতেবেলা হাঁটাহাঁটি করছিল, তাদের আওয়াজটাই হয়তো তুমি শুনেছো আর ভাবছো হয়তো এই দেওয়াল থেকে আওয়াজটা আসছে। তো মিলিদি চিন্তা করলে, হ্যাঁ এটাও তো হতে পারে, যাই হোক হয়তো আমি আবার হয়তো ভুলই শুনেছি। এরপর তারা চারজন হোটেলে গল্পগুজব করলো। গল্পগুজব করার পর মোটামুটি 10:30টার দিকে তারা আবার বেরিয়ে পড়লো সমুদ্রে আর কি স্নান টান করার জন্য। এবার মিলিদি একটা জিনিস করলো যে গতকাল যেরকম নাকি হোটেল থেকে হোটেলের রুম থেকে যখন বেরিয়েছিল তখন টেবিলের মধ্যে 4টা ম্যাগাজিন ছিল, সেটা এদিনও দেখলো যে 4টা ম্যাগাজিন আছে আর টেবিলের মধ্যেই আছে। হোটেল থেকে যখন বেরোলো তখনও ফলো করলো, না টেবিলের উপরেই আছে। এরপর যখন দুপুর 3টার দিকে বাইরের থেকে ঘুরে এসে হোটেলে ঢুকলো, তখন মিলিদি দেখলো যে 4টা ম্যাগাজিন আবার আগের দিনের মতো নিচে পড়ে আছে। তখনই সৌরভদাকে বললো, দেখো আমি 4টা ম্যাগাজিন আগের দিনের মতন আবার নিচে পড়ে আছে। আজকে আমি বেরোনোর সময় আমি দেখে গেলাম যে হোটেলের টেবিলটার মধ্যে 4টা ম্যাগাজিন ছিল। তো সৌরভদা বলছে, ধুর কী সব বলছো, হয়তো বারান্দায় জানলাটা খোলা আছে, সেই হাওয়াতেই হয়তো 4টা ম্যাগাজিন পড়ে গেছে নিচে। তো মিলিদি বলছে, হাওয়া এত জোরে আসছে যে 4টা ম্যাগাজিনই নিচে পড়ে গেছে। তো সৌরভদা বলছে, হ্যাঁ হতেই পারে, সমুদ্রের পাড়ে এত খোলা জায়গা, এত জোরে জোরে হাওয়া আসে, নিচে পড়তেই পারে। তো মিলিদি না আর কথাটা বাড়ালো না তখন। এরপর আগের দিনের মতনই আবার সেই 24 নম্বর রুমে ড্রিঙ্কসের আসর বসে। তো সৌরভদা তো আগেই চলে যায়। তো মিলিদিকে ডাকে। মিলিদি বলে, হ্যাঁ আমিও যাচ্ছি, তুমি যাও, আমি একটু পরে আসছি। তখন ছিল মোটামুটি 6:30 7টা বাজে, মানে সন্ধ্যাবেলার দিকে আর কি। তো মিলিদি কী করে আবার সেই চুল আশ্রাতে থাকে। এইবার চুল আশ্রাতে আসতে যায় আবার বারান্দায় যায়। এবার মিলিদির চুলগুলো অনেকটা লম্বা, যাই হোক। তো বারান্দায় গিয়ে একটু দাঁড়িয়েছে আর কি, দেখছে যে মানে সমুদ্রের ভিউটা দেখছে। হঠাৎ এই সময় একটা জিনিস তার চোখে পড়লো, মানে বিভৎস একটা জিনিস। বিভৎস কী জিনিস, মানে বারান্দায় যে 22 নম্বর রুমের যে ব্যালকনিটা আছে তার পাশে 23 নম্বর রুমেরও ব্যালকনি আছে, তারপর হচ্ছে 24 নম্বর রুমের ব্যালকনি। তো মিলিদি দেখলো যে 23 নম্বর রুমের যে ব্যালকনিটা আছে, ব্যালকনিতে একজন দাঁড়িয়ে আছে। এরপরে কি হয়, এরপরে মিলিদি আমাকে যা বললো সেটা তো আরও ভয়ানক। মানে ওই যে দাঁড়িয়ে আছে একজন, সে আস্তে আস্তে মিলিদির দিকে ঘুরে দাঁড়ালো, মানে সেটা ছিল একটা মেয়ে আর কি। তারপর হঠাৎ তার হাত দুটো বের করলো, বের করে আস্তে আস্তে মিলিদির যে ব্যালকনিটা আছে সেই ব্যালকনি গ্রিলটা আর কি ধরলো। মানে চিন্তা করো, মানে কত বড় হাত, মানে 22 নম্বরের থেকে 23 নম্বর তো একটু ডিস্টেন্স থাকে ব্যালকনি, মানে মোটামুটি 3-4 ফিটের মতো ডিস্টেন্স থাকে। তো এইভাবে না কিছুক্ষণ মানে মেয়েটা মিলিদির দিকেও তাকিয়ে থাকে, মিলিদিও মেয়েটার দিকে তাকিয়ে থাকে এক পলকে। তো কিছুক্ষণের মধ্যে সৌরভদাও আবার এসে দরজা ঢাকায়, কী হলো মিলিয়ে হলো। ফট করে মিলিদির না সুমিত ফিরে পায়। আরে যখন সুমিত ফিরে পায় তখন মিলিদি দেখে যে সামনে কিছু নেই। তো মিলিদি আবার কী রে ভাই, আমি কী দেখলাম এটা। মিলিদি তাড়াতাড়ি দরজা খুলে সৌরভদাকে কে বললো, দেখো আমি বারান্দায় এখনই একটা বিভৎস জিনিস দেখলাম, মানে পাশে 23 নম্বর রুমের ব্যালকনির মধ্যে দেখি একজন দাঁড়িয়ে আছে এইভাবে। তো সৌরভ, ধর কী সব বলছো, 23 নম্বর রুম তো বন্ধ। বলে, না আমি সত্যিই আমি দেখলাম। এরপর সৌরভদা বললো, চলো মিলি আমরা পাশের রুমে যাই, ওখানে যাই, গিয়ে কথা বলি, এখানে বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো তারপর মিলিদি বলে, হ্যাঁ চলো যাই। তো যখন সৌরভদা আর মিলিদি গেল পাশের রুমে, তো ওখানে গিয়ে তো ড্রিঙ্কস খেলো, কিন্তু মিলিদি কিচ্ছু খায়নি। মিলিদি গিয়ে চুপচাপ বসে আছে। তো সৌরভদা বলছে, মিলি তুমি কিছু খাও। তো মিলিদি বলছে, না আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না। তখন সৌরভদার যে বন্ধু সেও বলছে, কী হয়েছে। তখন সৌরভদা বললো, জানিস তো দাঁড়িয়ে ছিল বারান্দার মধ্যে থেকে দেখছে যে 23 নম্বর রুম থেকে কেউ বলে ব্যালকনির মধ্যে আর কি দাঁড়িয়েছিল। তো সৌরভদার বন্ধুটা শুনে সেও মানে হাসছে, বলে ধর কী সব বলছে উল্টা পাল্টা। তো ওই বন্ধুটার ওয়াইফও হাসাহাসি করছে। তারপর মিলিদি বলছে যে আমার ভালো লাগছে না, থাক আমি গিয়ে শুয়ে থাকি। তো
তো সৌরভদা বলছে আচ্ছা ঠিক আছে যাও, তোমার যখন খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তুমি গিয়ে রুমের মধ্যে শুয়ে রেস্ট নাও। তো মিলিদি চলে গেল, চলে গিয়ে চুপচাপ শুয়ে পড়েছে রুমের মধ্যে, লাইট টাইট বন্ধ করে শুয়ে পড়েছে। এবার সৌরভদা তো ছিল পাশের রুমে, মানে অনেকক্ষণই ছিল ওখানে থেকে। মোটামুটি সৌরভদা খেয়ে দিয়ে মোটামুটি 12টার দিকে আসলো। মাঝখানে একবার মিলিদিকে ডাকতে গিয়েছিল, তো মিলিদি সারা দিল যে না আমি রাতে খাবো না, আমার ভালো লাগছে না। এরপর সৌরভদা রাতেরবেলা এসে শুয়ে পড়ে। তো পরের দিন যখন সকাল হয়, তো ঘুম থেকে মিলিদি না আর উঠছিল না, মানে সৌরভদা আগে উঠেছে, ভাবছে মিলি হয়তো টায়ার্ড আছে এই জন্য আর ডাকিনি। তো সৌরভদা তো ব্রেকফাস্ট করলো, তো মিলিদিকেও ডাকলো তখন। তো মিলিদি বলছে থাক আমিও যাবো না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, ভালো লাগছে না, তোমরা ব্রেকফাস্ট করে ঘুরে আসো। তো সৌরভদা বলছে একা একা যাবো? তো মিলিদি বলছে ঠিক আছে যাও একা একা, কোনো ব্যাপার না, আমি আছি তো, আমার শরীরটা ভালো লাগছে না তাই। এবার সৌরভদার বন্ধু আর বন্ধুর বউ তিনজন মিলে গেল ঘুরতে, আর মিলিদি ছিল একা। তারপর সৌরভদারা যখন ঘুরে ঠুরে আসলো, দরজা খুলে দেখে মিলিদি তখনও শুয়ে আছে। তো সৌরভদা বললো কী হলো, তোমার শরীর খারাপ নাকি? তো কপালে হাত দিয়ে দেখে কপাল প্রচণ্ড গরম, মানে মিলিদির প্রচণ্ড জ্বর চলে আসছে। তখন সৌরভদা বলে মা এত জ্বর চলে আসছে, একবার তো ফোন করে বলতে পারতে। তো যাই হোক, তারপর ওষুধ ফষুধ দিল, তো মিলিদি কোনো মতে একটু খেলো। সৌরভদারা ওই রাতে আর ড্রিঙ্ক ট্রিঙ্ক করেনি, তো ভাবলো মিলিদি অসুস্থ, কী ড্রিঙ্ক করবো, মনটাও খারাপ হয়ে আছে। তো মোটামুটি যখন রাতে 9:30 বাজে, তখন হঠাৎ মিলিদি বলছে আমি রাত্রেবেলা না খাসির মাংস খাবো। তো সৌরভদা বলছে খাসির মাংস খাবো হঠাৎ? বলে না আমার শরীরটা ভালো না, তো জ্বর জ্বর আসছে, তো খাসির মাংস একটু নিয়ে আসো। সৌরভদা বলছে ঠিক আছে আমি গিয়ে তাহলে নিয়ে আসছি, আমি আর যে আমার বন্ধু আছি, তুমি থাকো তাহলে। গিয়ে মিলিদির সাথে বন্ধুর যে ওয়াইফটা ছিল সে ছিল। তো সৌরভদার বন্ধু তো গেল বাইরে খাবার নিয়ে আসতে। এবার মিলিদি আর ওই বন্ধুর ওয়াইফটা একই রুমে ছিল। তো হঠাৎ মিলিদি বলছে যে মানে একদৃষ্টে না ব্যালকনি দিকে তাকিয়ে আছে, আর বন্ধুর ওয়াইফটাকে না বলছে যে আমার মনে হয় কি আমরা মনে হয় বেশি দিন আর বাঁচবো না। তো বন্ধুর বউটা বলছে কেন, কি হয়েছে তোমার বেশি দিন যে বাঁচবে না? তো মিলিদি বলছে যে আমাকে না কেউ ডাকছে। বলছে ওই তো ওই যে হাওয়াতে ভাসছে দেখো, আমার হাতছানি দিয়ে আমাকে ডাকছে। তো বন্ধুর বউটা না ফট করে চমকে গেছে, স্বাভাবিক এরকমভাবে কেউ বললে পরে সে তো ভয় পাবেই। বলে কই বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। বলে না না দেখো ওই দেখো হাওয়াতে ভাসছে আর হাতছানিতে আমাকে ডাকছে। তো বন্ধুর বউটা কী করলো, উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আর তখনই সৌরভদার বন্ধুটা ওই রুমের মধ্যে ঢুকলো। তো বন্ধুর বউটা বলছে যে তোমরা আসছো, বাঁচা গেছে। বলছে কেন? বলে মিলিদি খালি হচ্ছে মানে উল্টাপাল্টা কথা বলছে, মানে ভালোই জ্বর এসছে, জ্বরে চড়ে উল্টাপাল্টা কথা বলছে। বলছে কী বলছে? বলছে ওই দেখো বারান্দার মধ্যে কে বলে আছে, তাকে হাতছে নিতে বারান্দার বাইরে থেকে আর কি হাওয়ায় ভাসছে, সে ডাকছে বলে। তো সৌরদা বলছে ধর ওর কথায় কান দিও না। এরপর বন্ধুটার ওয়াইফ তারা নিজেদের রুমে চলে এলো, মানে 24 নম্বর রুমে। আর সৌরভদা আর মিলিদি তারা রাতের ডিনারটা করতে বসে পড়লো তখনই, কারণ মিলিদি তো প্রচণ্ড খিদা পেয়েছে আগেই বললাম। তো মিলিদি যখন খেতে বসলো, মিলিদি খালি হচ্ছে মটনের প্যাকেটটা থেকে মটন বের করে খালি খাচ্ছে, কিন্তু ভাত খাচ্ছে না। তো সৌরভদা এটা দেখে বললো কী হলো তুমি ভাতটাও খাও, তোমার তো প্রচণ্ড খিদা পেয়েছে। বলে না আমি ভাত খাবো না, মটনটাই খালি খাবো। তো 1 প্লেট মটন মিলিদি ফটাফট খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পর বলছে যে সৌরভ তোমারও মটনগুলো আমাকে দাও। সৌরভ বলছে তোমাকে দিলে পরে আমি কী খাবো, তোমার এত খিদা পেয়েছে? বলে হ্যাঁ আমার প্রচণ্ড খিদা পেয়েছে, তোমার মটনগুলোও দাও। সৌরভ বলছে ঠিক আছে নাও, তার আমার জন্য অল্প রেখো। তো মিলিদি কী করলো, সৌরভদার জন্য কিছু তো রাখলোই না, সৌরভদার মটনগুলোও খেয়ে নিল। তো সৌরভদা বললে আমি কী খাবো? তো মিলিদি বলছে আমি তো জানি না, তো আমি খিদা পেয়েছে প্রচণ্ড, তাই আমি কী করবো, আমি খেয়ে নিলাম। সৌরভদাকে মিলিদি বলছে যে তোমার যে বন্ধু যে মটন নিয়ে এসেছে, তো ওদের কাছ থেকে সেটাও চেয়ে নিয়ে আসো। সৌরভদা বলছে আরে এভাবে চাওয়া যায় নাকি? বলে না নিয়ে আসো, আমার প্রচণ্ড খিদা পেয়েছে, আমার খেতে লাগবে মটন, না খেলে আমার ভালো লাগছে না, তুমি মটন নিয়ে আসো। তখন সৌরভদা বলছে আচ্ছা ঠিক আছে বসো, আমি দেখছি কথা বলে। মানে সৌরভদা তখন একটু মানে চিন্তা করলো যে কিছু একটা হয়েছে। এরপর সৌরভদা বন্ধুর রুমে গিয়ে বন্ধুকে ডাকলো আর সব ঘটনাটা বললো যে এরকম বারবার মটন খেতে যাচ্ছে, তো এবার বলছে তোদের কাছ থেকেও মটনটা নিয়ে আসতে। তো বন্ধুটা বললো যে এরকম যাচ্ছে কেন, আচ্ছা ঠিক আছে আমাদের কাছ থেকে নিয়ে যা। এবার সৌরভদা বললো না নিব তো সে তো ঠিক আছে, কিন্তু হচ্ছে ও এত কেন এরকম করছে। তখন বন্ধুটা বলে ঠিক আছে ওকে এটা তো দে, মটনটা তো দে আগে খাক, তারপর দেখ কী হয়, হয়তো খায়নি সকাল থেকে তার জন্য এই অবস্থা। তো সৌরভদা বলে ঠিক আছে, নিয়ে এলো মটনটা নিয়ে যখন সৌরভদা রুমের ভিতর ঢুকলো, তখন মিলিদি হাতের থেকে মটন প্যাকেটটা আর কি কেড়ে নিয়ে খাওয়া শুরু করলো। তখন সৌরভদা বলছে কী হলো তুমি এরকম কেন করছো, আগে তো এরকম এত খেতো না। বলে না আমার তো খিদা পেয়েছে, তোমাকে কতবার বলছি বারবার বলছি একই কথা যে খিদা পেয়েছে।
তো ওই সম্পূর্ণ মটনটা খেলো, খেয়ে বলছে আরও কি আছে। সৌরভদা বলছে আর কোথাতে থাকবে, আর তো নেই, শেষ হয়ে গেছে, আর দোকানে তো আর নেই, এত রাতে পাওয়া যাবে না। তখন মিলিদি বলছে ঠিক আছে থাক, তাহলে এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, লাইট টাইট বন্ধ করে দাও। তো সৌরভদা বলছে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও, আমি একটু বাইরে আছি, তুমি ঘুমাও চুপচাপ। সৌরভদা না এই ব্যাপারে একটু সন্দেহ হয়। তখন সৌরভদা কী করে, পাশে যে বন্ধুর রুম আছে সেখানে গিয়ে না ডিসকাস করে বন্ধুর সাথে। তো অনেক ডিসকাস করে, তারপর বলে যে থাক আজকের রাতটাই তো আছে, কালকে সকালে তো আমরা চলেই যাচ্ছি, তো দেখা যাক কী হয়। তারপর সৌরভদা 1 থেকে 1.5 ঘন্টা পর আসলো, এসে লাইট জ্বালিয়ে দেখলো যে মিলিদি ঘুমোচ্ছে। তবে যাই হোক লাইট টাইট বন্ধ করে মিলিদির পাশে শুয়ে পড়লো। মাঝরাতের দিকে হঠাৎ সৌরভদার ঘুমটা একটা আওয়াজে ভেঙে এলো। সৌরভদা খেয়াল করলো যে বাথরুমের ভেতর থেকে না একটা খুটখুট খুটখুট একটা আওয়াজ হচ্ছে। তো সৌরভদার না আওয়াজটা খুব বিরক্তি লাগলো। তো সৌরভদা উঠে লাইট টাইট জ্বালিয়ে যেই বাথরুমের ভেতর ঢুকলো, উনি দেখে বাথরুমে কিচ্ছু নেই। তো সৌরভদা কী রে ভাই, কিসের আওয়াজ হলো, বাথরুমে তো এখনই আওয়াজ হচ্ছিল। যাই হোক লাইট টাইট বন্ধ করে শুয়ে পড়লো। শোয়ার 10-15 মিনিট পরে হঠাৎ দেখে বাথরুমের কলটা যেটা আছে ওটা খুলে জল পড়ছে। সৌরভদা কী রে, এখনই বাথরুম থেকে আসলাম, কল দিয়ে জল পড়ছে। আবার উঠে গেল, দেখে কল দিয়ে জল পড়ে আছে, তো কলটা আর কি বন্ধ করে আবার শুলো। আবার শোয়ার একটু পরে আবার দেখি কলটা চালু হয়ে গেল। তখন সৌরভদা হচ্ছে কী রে ভাই, কী হচ্ছে এটা, বারবার এরকম হচ্ছে। উঠে গিয়ে তারপর আবার কলটা বন্ধ করলো। এর কিছুক্ষণ পরে হঠাৎ দেওয়ালের মধ্যে একটা দুমদুম করে আওয়াজ শুনতে পেলো। তো সৌরভদা হলো হঠাৎ করে একটা আওয়াজ হচ্ছে দুমদুম করে, কোথা থেকে আসছে। তো সৌরভদা আওয়াজটা ফলো করলো, তো বুঝতে পারলো যে 22 নম্বর আর 23 নম্বরের যে দেওয়ালটা কমন আছে, তো 23 নম্বর রুমের ভেতর থেকে দেওয়ালের মধ্যে দুমদুম করে একটা আওয়াজটা আসছে। তো এটা শুনে তো সৌরভদা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। না তাহলে এর আগের দিন মিলি যে কথাটা বলেছে সেটা সত্যিই কথা বলেছে, আমি ভুল ভেবেছিলাম। তো যাই হোক একটু পরে না আওয়াজটা বন্ধ হয়ে যায়। তারপর সৌরভদা তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো সৌরভদা কী করে, লাইট টাইট জ্বালিয়ে তখন শুয়ে থাকে, চুপচাপ শুয়ে থাকে, দেখে তখন আর কিছু হয়নি আর কি। এই করে করে সারা রাত কাটায়। তো একটু পরে তো সকাল হয়ে যায়, তো ঘুমটুম তো আর কিছুই হয়নি। যাই হোক অনেকক্ষণ পরে মিলিদি জেগে ওঠে। তখন মিলিদিকে বলে যে তুমি কি রাতে কিছু আওয়াজ টাওয়াজ পেয়েছিলা, যে বাথরুমে আওয়াজ হচ্ছিলো, দেওয়ালে আওয়াজ হচ্ছিলো। তখন মিলিদি বলছে না আমি তো কিছুই পাইনি, আমি তো তার আগের দিন পেয়েছিলাম যখন তুমি পাওনি, এখন তুমি বলছো যে তুমি পেয়েছো। যাই হোক এরপর সৌরভদারা সব ফ্রেশ ট্রেশ হয়ে যায়, কারণ তাদেরকে তো ফিরে যেতে লাগবে। তো এরই মাঝে সৌরভদার যে বন্ধু আছে সে একটু ইনকোয়ারি করতে যায়, মানে নিচে যায় ম্যানেজারের কাছে ইনকোয়ারি করতে। তো ম্যানেজারকে গিয়ে বলে আচ্ছা আমাদের এক রিলেটিভ আছে, সে না একটু খারাপ বিহেভ করছে, মানে ওই রুমে কি কিছু কি আছে কি, আপনারা কি কিছু জানেন, কারণ ওই একটু অন্যরকম বিহেভ করছে, তো এই জন্যই আপনাকে জিজ্ঞেস করলাম। তো এইসব ক্ষেত্রে না ম্যানেজাররা তো ইগনোরই করবে। তো ম্যানেজার তো ডাইরেক্ট বলতো না আমাদের কোনো সমস্যা নেই, আপনাদের আগেও তো আমরা সেই রুমে অন্য কাউকে অন্য কোনো গেস্ট এসেছিল, তাদেরকেও তো কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, তো ওই বন্ধু তো আর কোনো যাই হোক কথাবার্তা বলেনি, তো চলে এসেছে। এরপর সৌরভদারা হোটেল থেকে বেরিয়ে পড়লো, চেক আউট করে ফেলো হোটেল থেকে। তারপর তো গাড়ি ফাড়ি ধরে, মানে যেই গাড়িতে আসার কথা ছিল জলপাইগুড়িতে, সেই গাড়ি ধরে জলপাইগুড়িতে ফিরেও আসলো। তো গাড়ির মধ্যে কোনো অসুবিধা হয়নি, রাস্তাঘাটে তো একদম মানে সুস্থ মিলিদি। তখন তারা ভাবলো যে ও কিছু হয়নি, হয়তো আমরাই ভুল ভেবেছিলাম, হয়তো অন্য কিছু সমস্যা ছিল, মনটা হয়তো খারাপ ছিল যার জন্য এরকম রিয়্যাক্ট করেছে। তো এই জিনিসটাকে টোটালি ইগনোর করে ফেলে যখন তারা গন্তব্য মানে নিজেদের বাড়িতে যখন পৌঁছায়, মানে জলপাইগুড়িতে, তখন তারা টোটালি ইগনোর করে ফেলে। এরপরে যখন বাড়িতে চলে আসলো, তো 2-3 দিন তো কিছু হয়নি, তারপরে ঘটলো এক কাণ্ড। মানে সৌরভদার বাবা সিঁড়িতে নামছিল বাড়িতে, হঠাৎ করে তার মনে হলো তাকে পিছন থেকে কেউ ধাক্কা মেরেছে এবং তিনি সিঁড়ির থেকে পড়ে গিয়ে পাটা ভেঙে যায়। তখন সৌরভদারা প্রথমে বুঝতে পারেনি যে কে হয়তো পড়ে গেছে কী করে। তো সৌরভদার বাবা বলছেন না আমি তো নামছিলাম ভালো মতো, হঠাৎ করে মনে হলো যে পেছন থেকে আমাকে কেউ ধাক্কা মেরেছে, তখনই আমি পড়ে গিয়ে পাটা আর কি ভেঙে গেছে, বেকায়দায় পড়েছে, পাটা ভেঙে গেছে। এর ঠিক 2 দিন পর সৌরভদার মা গরম জল বসিয়েছে গ্যাসের মধ্যে। এবার কি হয়, জলটা কতটা ফুটেছে তা দেখার জন্য সৌরভদার মা না একটু আগিয়ে গেছে। এবার যখন আগিয়ে গেছে তখন পাটা হঠাৎ করে স্লিপ কেটে যায় এবং সৌরভদার মা ব্যালেন্স রাখতে পারেনি, একদম হাতটা গিয়ে পড়ে গরম জলের মধ্যে। এবার হাত তো প্রচণ্ড পুড়ে যায়, প্রচণ্ড চিল্লাচিল্লি শুরু হয়। তাড়াতাড়ি তারপর মিলিদিও আসে, সৌরভদাও আসে দৌড়ে, সৌরভদা তখন বাড়িতেই ছিল, আসে দেখে এরকম হাত পুড়ে গেছে। তো জিজ্ঞেস করলো কী করে পুড়লো, বলে এরকম আমি দেখতে গেছিলাম হঠাৎ পাটা স্লিপ কেটে গরম জলের মধ্যে হাতটা পড়ে গেছে। তো যাই হোক বার্নল ফার্নল লাগালো। এরপর কয়েকদিন কিছু ঘটেনি, তারপর ঘটলো এক আশ্চর্য ঘটনা। মানে সৌরভদার বাবা তো পা ভেঙে গেছে, তাই বেড রেস্টে আছে। এবার সৌরভদার বাবা যে রুমে থাকে ওখান থেকে আরেকটা রুম আছে, মানে সৌরভদার বাবার রুম থেকেই ওই রুমে যাওয়া যায়, ওই রুমে ঢুকে আর কোনো বাইরে যাওয়ার রাস্তা নেই। তো সৌরভদার বাবা দেখলো যে সৌরভদার মা ওই রুমে কিছু কাজ করছে। তো
তো সৌরভদার মাকে ডাকলো যে এটা এসে আমাকে জলের বোতলটা একটু দিয়ে যাও। তো সৌরভদার মা দেখে আসলো না। তো সৌরভদার বাবা বললো কি আসলো না, যাই হোক। তারপর সৌরভদার বাবা একটু পেপার পড়ছে, হঠাৎ দেখছে যে বাদিক থেকে মানে যে বাইরের যে দরজাটা আছে সেটা থেকে সৌরভদার মা আবার ভেতরে ঢুকছে। তো সৌরভদার বাবা তো চমকে গেলো, আরে তুমি ভেতরে, তো ওই ছোটো রুমটার মধ্যে কে ছিল? সৌরভদার মা বলছে তো ভুলভাল দেখেছো মনে হয় তুমি। তো সৌরভদার বাবা তো স্বীকার করছে না, বলে না আমি স্পষ্ট দেখলাম, ভুল হতেই পারে না আমার। তো সৌরভদার মা বললো ঠিক আছে ছাড়ো, বাদ দাও, বা সৌরভ আসো তারপরে আমি কথা বলছি। তো রাত্রেবেলা সৌরভদা যখন আসে কাজের থেকে, তখন সৌরভদাকে না ডাকে, মানে সৌরভদার বাবা। তো সৌরভদার মাও ছিল সামনে, তো বললো যে তোরা যে ঘুরতে গিয়েছিলিস, তো সেখানে কি কিছু হয়েছিল তোদের সাথে? তখন সৌরভ বললো না, কেন? বলে না, কদিন ধরে তো দেখছিস বাড়ির মধ্যে কী কী হচ্ছে, অশান্তি হচ্ছে, তো তোদের সাথে কি কিছু হয়েছিল ওখানে? তখন সৌরভদা বললো হ্যাঁ একটু তো এরকম ব্যাপার আছে, মানে যা যা ঘটনা ঘটছে সেটা বললো। এখন সৌরভদার বাবা মা তারা তো সন্দেহ করেছে নিশ্চয়ই, তার মানে কোনো হয়তো পজেস্ট হতে পারে, মানে তার ছেলে বউ হয়তো কোনোভাবে পজেস্ট হয়েছে। এরপর ওই রাতে তো সৌরভদা শুয়ে পড়ে। তো হঠাৎ রাত্রেবেলা 3টার দিকে ঘুমটা ভেঙে যায় সৌরভদার। তো 3টার দিকে যখন ঘুমটা ভেঙে যায়, সৌরভদা একটা বীভৎস জিনিস দেখলো। মানে জিনিসটা হচ্ছে মিলিদি তোর বাঁদিকে কাত হয়ে শুয়ে আছে। তো দেখলো যে মিলিদি যে মাথাটা আছে তার উপরে একটা মুখ, মানে মিলিদি যে শুয়ে আছে মাথাটার উপরে একটা মুখ, মানে মেয়ালি মুখ, মানে থুতনিটা বসিয়ে সৌরভদার দিকে তাকিয়ে আছে। ওটা তো দেখেই সৌরভদার হাত পা একদম ঠান্ডা হয়েছে, না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে, ডাইরেক্ট একবারে তাকিয়ে আছে। তো সৌরভদা আমাকে বললো যা, তো দেখলো যে আস্তে আস্তে ছায়ামূর্তিটা উঠলো, মুখটা উঠলো ওখান থেকে, উঠে হাঁটছে ঘরের মধ্যে, মানে ডান পাশ থেকে বাঁ পাশে যাচ্ছে, আবার বাঁ পাশ থেকে ডান পাশে যাচ্ছে, এরকম কিছুক্ষণ মানে হাঁটাহাঁটি করছে, করে করে হঠাৎ করে একা একা ভ্যানিশ হয়ে গেছে। তো যখন কি ভ্যানিশ হয়ে গেছে তখন সৌরভদার একটু মানে কোনোভাবে একটু সম্বিতটা আর কি ফিরছে, ফিরে তো ফটাফট লাইট জ্বালিয়েছে, একদম ঘামিয়ে ঠামিয়ে গেছে, মিলিদিকেও ডাকছে, মিলিদিও উঠছে, তারপর লাইট টাইট জ্বালিয়ে রেখেছে ঘরের মধ্যে। তারপর সৌরভদা মিলিদিকে বললো জিনিসটার কথা। তো মিলিদি শুনে তো প্রথমে তো ভয় পেয়েছে, তারপর মানে একটু অন্যমনস্ক হলো, কেমন যেন যে চুপচাপ তাকিয়ে আছে, তো তাকিয়ে আছে সৌরভদার দিকে। তখন সৌরভদাও না একটু ভয় পেয়ে গেছে, বললো কী হলো, তোমাকে বললাম তুমি তো কোনো রিয়্যাক্ট করলে না, মানে বলে না এরকম তো আমিও দেখেছিলাম, তখন তো তোমরাও রিয়্যাক্ট করনি, তোমরা তো হেসে উড়িয়ে দিয়েছিলে। তখন সৌরভ বলল না তুমি যেটা দেখেছো মনে হয় ঠিকই দেখেছো, এর তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করতে লাগবে, না হলে আমাদের বাকি জীবনটা একদম শেষ হয়ে যাবে। তো যাই হোক সেদিনকা তো আর ঘুমটুম হয়নি, আবার রাত্রেবেলা লাইট টাইট জ্বালিয়ে রেখেছিল সারা ঘর। তো পরের দিন যখন সকাল হলো, পরের দিন সকালে তো সৌরভদা তার মা বাবাকে ঘটনাটা বললো, তার মা বাবা শুনে তো একদম চমকে গেল। এরই মাঝে কি করেছে, মানে সৌরভদার মা সকালবেলায় সৌরভদার এক মামা আছে, সেই মামার চেনা জানা কিছু তান্ত্রিক আছে, তো তাদের মামাকে আর কি বলেছিল। তারপর মামা বলেছিল আমি এখনই কথা বলছি, দেখি যত তাড়াতাড়ি সম্ভব কোনো ভালো ব্যবস্থা হয় নাকি, তান্ত্রিক বাবার সাথে আমি কথা বলি আগে। এইবার কপাল ভালো সেদিনকার সন্ধ্যাবেলায় তান্ত্রিক বাবা এসেছে। এবার তান্ত্রিক বাবা তো যখন এসেছে তখন সব ঘর ঘুরে ঘুরে দেখছিল আর কি, মানে প্রতি কটা ঘর ঘুরছিল। তো ঘুরতে ঘুরতে তো মিলিদির ঘরে যখন ঢুকলো তখন না স্টপ হয়ে যায়। তো বলে এই রুমে না ওইভাবে ঢোকা যাবে না, এই রুমে যা আছে কিছু একটা আছে এই রুমে। তান্ত্রিক বাবা তখন বলল যে এরা যে বাইরে ঘুরতে গেছে সেখান থেকে তাদের সাথে একটা ভয়ঙ্কর একটা আত্মা চলে এসেছে, এবং সেটা অনেকটাই শক্তিশালী। তো সেটাকে দমন করার জন্য আমাকে যজ্ঞ করতে লাগবে। তো সৌরদা বলছে তাহলে যজ্ঞ করবেন, যজ্ঞ করতে তো টাইম লাগবে, ততদিন কি করব। তখন তান্ত্রিক বাবা বলছে তাহলে আমি একটা জিনিস করছি, প্রতি কটা ঘরে আমি একটা লাল শালু দিয়ে যাচ্ছি, এই লাল শালুটা দিয়ে রাখবেন, আর হচ্ছে এটাকে সরাবেন না, ঘরের বাইরে থাকবে আত্মাটা, কিন্তু ঘরের ভিতরে আর প্রবেশ করতে পারবে না। তো সৌরদা বললো তাহলে তো আপনার যজ্ঞ করতে কয়দিন লাগবে? বললো যজ্ঞ তো আমার করতে একদিন লাগবে, কিন্তু জিনিসপত্র জোগাড় করতে তো 2 দিন লেগে যাবে। তো সৌরদা বললো ঠিক আছে তাহলে 2 দিনের মধ্যে সব জোগাড় টোগাড় করেন, তারপর যজ্ঞটা না হয় ছাদের মধ্যেই করা হবে। তো তান্ত্রিক বাবা বলে ঠিক আছে তাহলে সব রেডি করো, তোমরাও রেডি করো, আমিও রেডি হচ্ছি, তো আমি 2 দিন পরে আসছি। এবার তান্ত্রিক বাবা তো সব ঘরে লাল শালু লাগিয়ে চলে গেল। তারপর শুরু হলো অন্য ধরনের অত্যাচার, মানে রাত্রেবেলা তো শুয়ে পড়েছে সবাই,
এবার ঘরের ভেতর তো আত্মাটা ঢুকতে পারছে না, সে কী করছে, ছাদের মধ্যে দুম দুম করে আওয়াজ করছে, মানে ছাদে দৌড়াদৌড়ি করছে, তুমুল দৌড়দৌড়ি করছে, ছাদের মধ্যে যে ফুলের টবগুলো ছিল সেটা ফেলে দিচ্ছে, দরজার মধ্যে মানে জানলার মধ্যে আর কি আওয়াজ করছে। তো সৌরদারা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, সৌরদার বাবা মা দুজনেই ভয় পেয়ে গেছে, মিলিদিও তখন ভয় পেয়ে গেছে যে এগুলো কী হচ্ছে। এইভাবে কোনো মতে দুদিন কাটালো তারা। তারপরের দিন আসলো সেই তান্ত্রিক। এবার তান্ত্রিক এসেছে সন্ধ্যাবেলার দিকে, সে তারপর যজ্ঞের জিনিসগুলো আগে থেকে রেডি করে রেখেছে তারা। এবার ছাদের মধ্যে সব যজ্ঞ করতে বসলো। এবার যজ্ঞ করতে যখন বসেছে সবাই গিয়েছে ছাদের মধ্যে, মানে সৌরভদার মা বাবা, মিলিদি, সৌরভদা, তারপর সৌরভদার মামা আর তান্ত্রিকের সঙ্গে 3 জন এসেছিলো, তারাও গিয়েছে। এবার যখন নাকি যজ্ঞর সব রেডি করছে, যজ্ঞ করছে, এবার যজ্ঞ করতে করতে মানে যজ্ঞ যখন হচ্ছে তখন না প্রচণ্ড ডিস্টার্ব শুরু হলো। যজ্ঞের মধ্যে যে আগুনটা জ্বালিয়েছে সেই আগুনটা ফট করে নিভে যাচ্ছে। তারপর ছাদের মধ্যে একটা হচ্ছে টিন দিয়ে ঘর বানানো ছিল, সেই টিন দিয়ে ঘরের দরজাটা ধম করে খুলে গেল, মানে ওদেরকে ভয় দেখাচ্ছে আর কি। তারপর ওই তান্ত্রিক বাবাটা বলছে কি তুই যতই যা কর তোকে তো আজকে এখান থেকে ভাগাবো আমি। তো তারপর তান্ত্রিক বাবা একটা মন্ত্র পড়লো, মন্ত্র বাবা তারপর যখনই যজ্ঞর মধ্যে আগুনটা জ্বালালো তখন আগুনটা নিভেনি, তখন আগুনটা ভালো মতনই জ্বলছে। তারপর তারা যজ্ঞটা ভালো মতন শুরু করলো। এবার যজ্ঞটা যখন শুরু করলো তখন সেই টিনের ঘরটার মধ্যে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মানে টিনের মধ্যে বাড়ি মারা ধাম করে আওয়াজ হচ্ছে। তো তান্ত্রিক বাবা তো মন্ত্র পড়েই যাচ্ছে, মন্ত্র পড়তে পড়তে আস্তে আস্তে ওই আওয়াজগুলো শান্ত হয়ে গেল। মোটামুটি আধা ঘন্টা পর তান্ত্রিক বাবা হঠাৎ একা কথা বলে উঠলো, মানে একটা ফাঁকা দিক নির্দেশ করে কথা বলতে শুরু করলো। তো বলছে যে তুই কেন আসিস। তারপর আবার বলছে যে তুই এখান থেকে চলে যা, এখানে ওদের সাথে থাকিস না, ওরা খুব ভালো মানুষ, তুই থাকিস না, এদের ক্ষতি করবি তুই। তারপর আবার বলছে যে না তুই এখান থেকে চলে যা, তুই কি আমার সাথে পারবি, তোর অবস্থা আমি খুব খারাপ করে দেবো, যদি তুই এখান থেকে না গেছিস তোর কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তো এরকম অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পর তারপর তান্ত্রিক বাবা কিছু মন্ত্র বললো। এবার মন্ত্র পড়ার পর আস্তে আস্তে না মানে তান্ত্রিক বাবা বলল যে ও এখন আর কি চলে যাবে বলছে। তো তান্ত্রিক বাবা আবার ওইদিকে নির্দেশ করে বললো, মানে টিনের ঘরটার দিকে নির্দেশ করে কথাগুলো বলছে, তুই যে যাবি তার একটা প্রমাণ দিয়ে যা। মানে তান্ত্রিক বাবাটা ওই টিনের ঘরটার দিকে তাকিয়ে এই কথাগুলো বললো। তারপর সৌরভদাকে তান্ত্রিক বাবাটা বললো যে ওই আত্মাটা যেতে চাচ্ছে, তার জন্য ও বললো যে ওই টিনের ঘরের দরজাটা ভেঙে চলে যাবে। তারপর তান্ত্রিক বাবাটা আবার একটু যজ্ঞ করলো, যজ্ঞ করার ঠিক 5 মিনিট পর হঠাৎ টিনের দরজা ধুম করে ভেঙে ছুড়ে পড়লো। তারপর তান্ত্রিক বাবাটা বললো না তোমাদের এই আত্মাটা চলে গেছে, আর নেই আত্মাটা। তারপর মিলিদি তান্ত্রিক বাবাটাকে বললো যে আপনি যে কথা বললেন আত্মাটার সাথে সে কী বললো। তো তান্ত্রিক বাবাটা বললো যে ও বললো যে কি করে মারা গিয়েছে। তো সেটা শোনার জন্য সৌরভদাও বললো যে একটু বলুন তাহলে কী হয়েছে। তখন তান্ত্রিক বাবাটা বললো যে তোমরা যে রুমটা নিয়েছো 22 নম্বর আর 24 নম্বর, তো ও এসেছিলো 23 নম্বর রুমে মোটামুটি 2 মাস আগে। তো 2 মাস আগে যখন এসেছিলো ওর সাথে ওর একটা বয়ফ্রেন্ডের সাথে এসেছিলো। তো কী হয়, বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো কারণে ঝামেলা হয়, তো বয়ফ্রেন্ডটা কী করে ওকে রাতেবেলা গলা টিপে মেরে ফেলে ওখানেই। এবার যাই হোক গলা টিপে মেরে ফেলার পর ওর এন্টিটিটা ওখানেই থেকে যায়। আর তোমরা যখন হোটেল বুকিং করেছো তোমরা 22 নম্বর পেয়েছো আর 24 নম্বর পেয়েছো, 23 নম্বর রুমটা তোমাদের দেয়নি, কারণ তখন পুলিশের পুরো ইনকোয়ারি চলছিল, যার জন্য রুমটা আনঅ্যাভেলেবেল ছিল। তাই তোমরা যখন গিয়েছো তখন রুমটা সবসময় বন্ধই রেখেছো। তো যখন নাকি মিলিদি গিয়েছিল, তো মিলিদিকে ওর অ্যাকচুয়ালি ভালো লেগেছিলো, তার জন্য মিলিদির সাথে ও চলে আসে এখানে। যাই হোক এইসব যজ্ঞটজ্ঞ ক্রিয়া হওয়ার পর তো তান্ত্রিক বাবা সৌরভদাদের বললো যে তোমাদের রুমে যে আমি লাল শালুটা রেখেছি সেটা কোনো সময় বাইরে ফেলবে না, ওটা সবসময় রেখে দিবে, ওটা ভালো জিনিস। এরপর থেকে মিলিদি সৌরভদারা আরও কোনো কিছু ফিল করেনি বা আরও কোনো কিছু দেখেনি। তারপর থেকে তাদের লাইফটা ভালো মতনই কাটে। তো এটাই ছিল ঘটনা। তো চিন্তা করো একটা জায়গায় গিয়েছে তারা ঘুরতে, এনজয় করতে, সেখান থেকে কী বিপদ নিয়ে চলে এসেছে। এটা কেউ কিছু বুঝতেও পারে না আগে থেকে, কেউ কিছু বলতেও পারে না আগে থেকে কখন কী হতে পারে মানুষের লাইফে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি। আর বলছিলাম আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালোবাসা দিও। আগামীতে আরও ভালো ভালো গল্প তোমাদের শোনাবো। তো এখনকার মতো টাটা, গুড বাই।